আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, 15 মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস এবং আমির খসরু। দুর্নীতির অভিযোগে করা 15 মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 12 জনকে খালাস দিয়েছে ঢাকার একটি আদালত। আজ 3 নম্বর বিশেষ জজ মোহাম্মদ কামরুল হাসান খানের আদালত এ আদেশ দিয়েছে। এরপর জানাবো, রাষ্ট্রপতির সঙ্গে সিসি এবং 3 নির্বাচন কমিশনের সাক্ষাৎ। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানাতে বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশন, সিসি এবং 3 নির্বাচন কমিশনার। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন সিসির এএমএম নাসির উদ্দিন এবং 3 নির্বাচন কমিশনার। এদিকে মক্কা চুক্তিতে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়, ভারতের শ্বাসকষ্টে ভোগার কোনো প্রয়োজন নেই বললেন ডাক্তার শফিকুর রহমান। জামাত ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ এবং জাতির প্রয়োজন ও স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারোর শ্বাসকষ্টে ভোগার কোনো প্রয়োজন নেই বলে ভারতকে সরাসরি থ্রেট দিয়েছেন জামাতের আমির। এবারে জানাবো, নেপাল চীন সীমান্তে বন্যায় 1500 জন নিখোঁজ এবং 800 জনের বেশি বিদেশি। নেপাল এবং চীনের তিব্বতের হিমালয় গাথা এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রায় 1500 জনের মতো মানুষ নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে 28 দেশের অন্তত 800 জন বিদেশি নাগরিক রয়েছে। নিহতদের সংখ্যা 165 ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে নেপাল পুলিশ। আজ পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় সীমান্তবর্তী জনপদ ও উপত্যকাগুলো প্লাবিত হয়। এবং সর্বশেষ জানাবো, ভারতের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত। ভারতের উত্তরপ্রদেশের কানপুরে বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণ বিমান। এতে পাইলট সহ যে কয়জন যাত্রী ছিল তারা সবাই মারা গেছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। কর্মকর্তারা জানিয়েছে যে বিমানটি নিয়ন্ত্রণ হারানোর পরই এমন দুর্ঘটনার ঘটনা ঘটে। তবে এর পেছনে কারো কোনো যোগ সাজেশ রয়েছে কিনা সেই ব্যাপারটি তারা খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানা গেছে। এই ঘটনায় এখন ভারতে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এর আগেও ভারতের নিজস্ব প্রযুক্তির তৈরি বিমানগুলো এক এক করে ধস নামে এবং বিমানগুলো আসলে কোনোভাবেই কোনো কিছু ভারত কোনো উন্নয়ন করতে পারছিল না। পুরোটাই তারা ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। 15 মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস এবং আমির খসরু। দুর্নীতির অভিযোগে করা 15 মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 12 জনকে খালাস দিয়েছে ঢাকার একটি আদালত। আজ ঢাকার 3 নম্বর বিশেষ জজ মোহাম্মদ কামরুল হাসান খানের আদালত তাদের খালাস দিয়েছে বলে জানা গেছে। আদালত সূত্র থেকে জানা গেছে 2007 সালে বিনা দরপত্রে 18টি সরকারি বাড়ি বিক্রি সংক্রান্ত 127 কোটি 64,19,590 টাকা দুর্নীতির অভিযোগে এই
15টি মামলা দায়ের করা হয়েছিল বলে জানা গেছে। সরকারি বাড়িগুলো তৎকালীন সময়ে বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা আব্বাসের মতো কুখ্যাত চাঁদাবাজরা তারা বিক্রি করে দিয়েছিল বলে জানা গেছে। তারপরে শেখ হাসিনা সরকার যখনই ক্ষমতায় এসেছে, অর্থাৎ 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় এই মামলাগুলো হয়েছিল। এরপর তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতায় এসেছে, তখন আওয়ামী লীগের যারা নেতৃত্ববৃন্দ রয়েছে তারা মূলত তৎকালীন সময়ে আসলে সবকিছু খুবই গুরুত্ব সহকারে দেখেছে বলে জানা গেছে। অবস্থার মধ্য দিয়ে বলতে গেলে সবাইকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করার জন্য বলা হচ্ছে। অর্থাৎ বিএনপির এই চাঁদাবাজরা আগে থেকেই এরা দুষ্কৃতকারী। বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী এখন তিনি বলছেন যে দেশে গ্যাস ও বিদ্যুতের যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট থেকে নাকি আরও মূল্যস্ফীতি বেড়ে যাবে এবং এই মূল্যস্ফীতি থেকেই মূলত নতুন করে আবারও ভয়াবহ কার্যকর পরিণতির সৃষ্টি হবে। আসলে এটি বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য দুঃখজনক ব্যাপার। এই চাঁদাবাজরা আবারও ক্ষমতায় এসেছে, তারা তো আবারও একইভাবে দুর্নীতি করবে। আদালতকে ব্যবহার করে তাদের নামের মামলাগুলো তারা খালাস করিয়ে নিচ্ছে। এখন নতুন করে তারা ঠিক একইভাবে এই ধরনের চাঁদাবাজি, রাহাজানি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাবে। এটি আসলে বাংলাদেশের জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে বলে জানা যাচ্ছে। রাষ্ট্রপতির সঙ্গে সিসি এবং 3 নির্বাচন কমিশনের সাক্ষাৎ। রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নির্বাচিত হওয়ার পর থেকেই বাংলাদেশে নতুন করে আবার তেল মারতে শুরু করেছে নির্বাচন কমিশন। আসলে এই নির্বাচন কমিশন তিনি নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করেছেন। বাংলাদেশে তৎকালীন সময় জামাত সহ 11 দল ঐক্য জিতে যার যে প্রকাল চলছিল, সেখান থেকেই মূলত আমরা দেখতে পেলাম হঠাৎ করে বিএনপিকে জিতিয়ে দেওয়া হয়েছে এই নির্বাচন কমিশন। অথচ এই নির্বাচন কমিশন আবার রাষ্ট্রপতি নির্বাচনের নামে একটি তামাশা নির্বাচন বাংলাদেশে প্রতিষ্ঠিত করে। সেই নির্বাচনে আসলে তারা এমন কিছু করেছে যেখানে অত্যন্ত দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন মূলত বিএনপির একটি এজেন্ট হিসেবে কাজ করছে। এই নির্বাচন কমিশন এতটাই মারাত্মক যে বিগত নির্বাচন কমিশনকেও হার মানিয়েছে। বিগত সময় তো অন্যান্যরা নির্বাচন কমিশন ছিল, তারা মূলত তৎকালীন সময় যথাযথভাবে ভোটের আয়োজন করেছিল, আর উক্ত নির্বাচন কমিশন সরাসরি বিএনপিকে জিতিয়ে দিয়েছে। আবার এ দালাল নির্বাচন কমিশন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন রাজাকারের সন্তান হিসেবে তিনি মূলত বাংলাদেশের রাজনীতিতে রয়েছেন। তিনি মূলত প্রতিনিয়ত রাজাকার রাজাকার বলে জামাতকে গালাগালি করতেন। তার বাবাই নিজে রাজাকার। 23তম রাষ্ট্রপতি হিসেবে একজন রাজাকারের সন্তানকে নির্বাচিত করেছে এই কুখ্যাত দালাল নির্বাচন কমিশন। গতবার হাবিবুল আওয়ালের যেমন জুতার মালা গলায় দিয়েছিল, আশা করা যায় ভবিষ্যতেও এই নির্বাচন কমিশনকেও একইভাবে নেবে এদেশের জনগণ। মক্কা চুক্তিতে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয় কারো শ্বাসকষ্টে ভোগার কোনো প্রয়োজন নেই বললেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জামাত ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত বিষয়। এ দেশ ও জাতির প্রয়োজন ও স্বার্থে বাংলাদেশ যে কোনো সিদ্ধান্ত নিলে সেটি পার্শ্ববর্তী দেশ ভারতের কোনো মাথা ব্যথার কারণ নেই বলে এমন কথা জানা গেছে। আসলে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা দেখতে পেয়েছি আসলে পুরোপুরি যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আসলে ভারত বাংলাদেশের উপর যে ধরনের প্রভাব বিস্তার করতে চায় সেটি কখনোই বাংলাদেশটাকে আর ভালো অবস্থানে যেতে পারছে না বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। আসলে পুরো বিষয়গুলো সবাইকে খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। অবস্থা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে, তাছাড়া আর কোনো ধরনের কোনো কার্যক্রম আসলে চলতে দেওয়া যায় না বলে জানান জামাতের আমির। তিনি মনে করেন বাংলাদেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চাইলে অবশ্যই আমাদের সবাইকে একসঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। নেপাল চীন সীমান্তে বন্যায় 1500 জন নিখোঁজ, 800 জনের বেশি নাগরিক বিদেশি। নেপাল এবং চীনের সীমান্তবর্তী তিব্বত
এলাকায় হঠাৎ করে এই ধরনের ভয়াবহ এক ভূমিধসের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় আসলে নতুন করে যে ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখান থেকে মূলত আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। এই ক্ষত কাটিয়ে উঠতে বাংলাদেশ সরকার সহ সবাই নেপালকে সর্বাত্মকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। অবস্থায় এই মুহূর্তে যদি এই ধরনের কার্যক্রম চলতে থাকে তাহলে সেটি আমাদের দেশকে আরও ব্যাপক কার্যক্রমের মধ্য দিয়ে সুন্দর একটি সম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা আমাদের। আমরা মনে করি এই মুহূর্তে সরকার যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি আসলে সবাইকে আরও বেশি বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। অবস্থা চলতে থাকলে পুরো বিষয়টিকে আরও এক ব্যাপক কার্যকর পরিণতির সৃষ্টি হয়েছে। আসলে এখান থেকে সবাইকে আরও বেশি এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে।